আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস, ডক্টর জেনারেল ফিজিশিয়ান, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। তো আজকের বিষয় হলো পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন। হ্যাঁ, পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন কি বা কেন হয়? হ্যাঁ, পানি স্বল্পতা, লক্ষণ, উপসর্গ এবং ক্লিনিক্যাল ফিচার, চিকিৎসা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো পানি স্বল্পতা, তো একটা মানুষের সুস্থ থাকার জন্য শরীরে লবণ এবং পানি অবশ্যই দরকার। আর এই লবণ এবং পানির পরিমাণ যখন কোনো কারণে বা কোনো কিছুর মাধ্যমে লবণ এবং পানির পরিমাণ কমে যায়, তাহলে তাকে পানি স্বল্পতা বলা হয়। হ্যাঁ, তো যেমন সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম বাইকার্বনেট যখন এগুলি শরীর থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, তখন তাকে পানি স্বল্পতা বলা হয়। বা অনেক ডায়রিয়া হলে বা অতিরিক্ত শরীর থেকে, হ্যাঁ, অতিরিক্ত বমি হলে, হ্যাঁ, ডায়রিয়া এবং বমির মাধ্যমে যখন অতিরিক্ত পানি শরীর থেকে বা লবণ জাতীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়, তো সেই ক্ষেত্রে শরীরে পানি স্বল্পতা দেখা দেয়। পানি স্বল্পতার ক্লিনিক্যাল ফিচার। পানি স্বল্পতার স্তর হলো তিনটি। হ্যাঁ, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি স্তর। তো রোগীর পানি স্বল্পতা কোন স্তরে আছে তা আগে জানতে হবে। তো কিভাবে আমরা বুঝবো যে একটা রোগীর পানি স্বল্পতা কোন স্তরে থাকে? তো রোগীর অবস্থা লক্ষ্য করতে হবে, অর্থাৎ রোগীকে দেখতে হবে যে রোগী দেখতে কিরকম করে বা, হ্যাঁ, কোন পর্যায়ে। যেমন প্রথম স্তরের রোগীরা, অর্থাৎ পানি স্বল্পতার পানি স্বল্পতার প্রথম স্তরের রোগীরা একটু ভালো বা সজাগ থাকে। হ্যাঁ, বা মানে এমনি কোনো মন মরা হয়ে থাকে না, বা একটা, হ্যাঁ, যেমন একটা সুস্থ ব্যক্তির মতো আর কি দেখা যায়। তো পানি স্বল্পতার দ্বিতীয় স্তর যখন হয় বা রোগীর পানি স্বল্পতার দ্বিতীয় স্তরে যখন যায়, ওই রোগী অস্থির বা খিটখিটে মেজাজ নিয়ে থাকে, অর্থাৎ অস্থিরতা মনে করে বা খিটখিটে এরকম হয়ে থাকে। যখন তৃতীয় স্তরে যায়, অর্থাৎ পানি স্বল্পতা যখন তৃতীয় স্তরে যায়, ওই রোগী অবসন্ন বা অজ্ঞান হয়ে যাওয়া, ঘুম ঘুম ভাব, তো এই অবস্থা হয়ে যায়। তো চোখ দেখতে হবে। হ্যাঁ, চোখ কীরকম? তো প্রথম স্তরের পানি স্বল্পতা রোগীর চোখের অবস্থা স্বাভাবিক থাকে, অর্থাৎ চোখ থাকে স্বাভাবিক বা নর্মাল। কিন্তু দ্বিতীয় স্তরের পানি স্বল্পতা রোগী চোখ একবারে বসে গেছে বা এরকম, বা চোখ মানে চোখ চোখের যে একটা পানি বা চোখের ভিতরে যে একটা পানি, সেই পানির পরিমাণটা কমে গেছে। হ্যাঁ, বা চোখ বেশি একটা সুস্থতা নাই বা এরকম জাতীয়। তো তৃতীয় স্তরে যখন যাই, তখন চোখ একবারে শুকনা হয়ে যায় বা চোখের মধ্যে পানি থাকে না। তো পানি স্বল্পতার যখন তৃতীয় স্তরে যায়, রোগীর চোখ একবারে শুকনা বা এরকম দেখায়। তো চোখের পানি কতটুকু থাকে একটা, হ্যাঁ, তো প্রথম স্তর যখন হয়, পানি স্বল্পতার প্রথম স্তর যখন হয়, তখন স্বাভাবিক থাকে, চোখের পানি থাকে স্বাভাবিক। আর পানি স্বল্পতার দ্বিতীয় স্তরে যখন যায়, তখন চোখের পানি থাকে না। তো পানি স্বল্পতার তৃতীয় স্তরে যখন যায়, তখন চোখের পানি একবারেই থাকে না। হ্যাঁ, তো মুখ ও জিহ্বা কীরকম দেখতে? তো প্রথম স্তরের পানি স্বল্পতার রোগী মুখ ও জিহ্বা ভিজা থাকে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় স্তরের পানি স্বল্পতা রোগীরা মুখ ও জিহ্বা শুকনা থাকে। তো তৃতীয় স্তরের পানি স্বল্পতা রোগীরা অনেক শুকনা থাকে আর কি। তো পিপাসা কতটুকু লাগে? তো প্রথম স্তরের পানি স্বল্পতা রোগীরা স্বাভাবিকভাবে পানি পান করে, কিন্তু তৃষ্ণার্ত থাকে না। দ্বিতীয় স্তরের পানি স্বল্পতা রোগীরা খুব পিপাসা পায়, আগ্রহ আগ্রহই খুব পিপাসা থাকে, পানি আগ্রহ হয় যে পানি খেতেই থাকি, এক গ্লাস খাওয়ার পর আরও একটু খাই, এরকম একটা আগ্রহ থাকে। তো তৃতীয় স্তরের পানি স্বল্পতা রোগীরা কতটুকু পিপাসা লাগে?
তো পানি পান করতেও করতেও কষ্ট হয়, মানে তৃতীয় স্তরের পানি স্বল্পতা রোগীদের পানি পান করতেও কষ্ট হয় কিংবা একেবারে পারে না, অর্থাৎ সেই সময় রোগী অজ্ঞানের মতো হয়ে যায়, পানি আর পান করতে মানে চেষ্টা করলেও পারে না। তো পেটের চামড়া, হ্যাঁ, অর্থাৎ পেটের চামড়া ধরে, মানে পেটের চামড়া একটু টান দেওয়ার পর যখন আমরা আবার ছেড়ে দেই, তো ওই অবস্থায় মানে প্রথম স্তর অর্থাৎ পানি স্বল্পতার রোগীদের প্রথম স্তরে যদি এই রোগীদের যদি পেটের চামড়া মানে ধরে টান দেই, হ্যাঁ, টান দেওয়ার পর আবার ছাড়ে, তো সেটা দ্রুত বা তাড়াতাড়ি ওই আগের অবস্থায় ফিরে যায়। কিন্তু দ্বিতীয় অর্থাৎ পানি স্বল্পতার দ্বিতীয় স্তরের রোগীরা, মানে যখন রোগীদের যখন পেট ধরে টান দেই তখন আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ পেটের চামড়া ধরে যখন টান দেই সেই ক্ষেত্রে এই চামড়াটা আস্তে আস্তে মানে আগের অবস্থায় ফিরে যায়। তো তৃতীয় স্তরের পানি স্বল্পতা রোগীদের পেট যখন টান দেওয়া হয়, হ্যাঁ, তখন পেটের চামড়া যখন টান দিয়ে আবার ছাড়া হয় তখন খুব আস্তে 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 ওই আগের অবস্থায় মানে ফিরে যায়। তো এরকম কিছু লক্ষণ দেখা দেয়। তো সিদ্ধান্ত নিতে হবে, তো এরকম রোগীদের ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে হবে। তো প্রথম স্তরের রোগীদের ক্ষেত্রে রোগীদের দেহে কোনো পানি স্বল্পতা থাকে না, অর্থাৎ প্রথম স্তরের রোগীদের ক্ষেত্রে রোগীদের দেহে কোনো পানি স্বল্পতা থাকে না। তো দ্বিতীয় স্তরের রোগীদের ক্ষেত্রে পানি স্বল্পতা রোগীদের ক্ষেত্রে রোগীদের দেহে এসবের মধ্যে 2 বা ততোধিক চিহ্ন আছে এবং তার মধ্যে যে কোনো একটি তারকাযুক্ত চিহ্ন আছে, হ্যাঁ, যে কোনো একটি তারকাযুক্ত চিহ্ন থাকতে পারে বা আছে। তো তৃতীয় স্তর অর্থাৎ তৃতীয় স্তরের পানি স্বল্পতা রোগীর দেহে এসবের মধ্যে 2 বা ততোধিক চিহ্ন আছে এবং তার মধ্যে যে কোনো একটি তারকাযুক্ত চিহ্ন অবশ্যই থাকবে। তো পানি স্বল্পতার স্তর নির্ণয় করতে হবে আগে। পানি স্বল্পতার স্তর যে 3টা, এই 3টা স্তরকে নির্ণয় করতে হবে। তো প্রথম স্তরের রোগীদের পানি স্বল্পতা নাই, তো দ্বিতীয় স্তরের রোগীদের কিছু পানি স্বল্পতা থাকে, তো তৃতীয় স্তরের রোগীদের চরম বা অনেক পানি স্বল্পতা থাকে। তো চিকিৎসা পদ্ধতি স্থির করতে হবে, হ্যাঁ, এরকম রোগীদের চিকিৎসা পদ্ধতি স্থির করতে হবে। অর্থাৎ প্রথম স্তরের রোগীদের পানি স্বল্পতার রোগীদের ডায়রিয়া চিকিৎসা ঘরে করতে হবে, অর্থাৎ ডায়রিয়ার চিকিৎসা ঘরে করতে হবে এবং মাকে 3টি নিয়ম শিক্ষা দিতে হবে অর্থাৎ বেশি পানি পান করানো, বেশি বেশি খাবার দিতে হবে, রোগীকে কখন স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে সেই সম্পর্কে জ্ঞান দিতে হবে। তো দ্বিতীয় স্তরের পানি স্বল্পতা রোগীদের ক্ষেত্রে ডায়রিয়ার চিকিৎসা ওরাল রিহাইড্রেশন, হ্যাঁ, ডায়রিয়ার চিকিৎসা ওরাল রিহাইড্রেশন থেরাপি, অর্থাৎ সংক্ষেপে ORT, অর্থাৎ ওরাল রিহাইড্রেশন থেরাপি এর মাধ্যমে করতে হবে। তো রিহাইড্রেশন হওয়ার পর মাকে বাড়িতে চিকিৎসার পরামর্শ দিতে হবে এবং মাকে 3টি নিয়ম শিক্ষা দিতে হবে, অর্থাৎ বেশি বেশি পানি পান করানো, বেশি বেশি খাবার দিতে হবে, রোগীকে কখন স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে সেই সম্পর্কে জ্ঞান দিতে হবে, হ্যাঁ, তো রোগীকে কখন হাসপাতালও বা নিতে হবে, তো এই সম্পর্কে জ্ঞান দিতে হবে। তো যখন তৃতীয় স্তরে যায় অর্থাৎ পানি স্বল্পতার স্তর যখন তৃতীয় স্তরে পৌঁছায় সেই ক্ষেত্রে শিরাপথে স্যালাইন দিতে হবে, অর্থাৎ শিরায় স্যালাইন দিতে হবে, না ওই সময় রোগী অজ্ঞান হয়ে যায় আর তখন শিরায় স্যালাইন দিতে অবশ্যই হবে। তো পানি স্বল্পতার ব্যবস্থা কি, হ্যাঁ, পানি স্বল্পতার ব্যবস্থা কি। তো প্রথমে রোগীর পানি স্বল্পতা পূরণ করতে হবে, হ্যাঁ, প্রথমে রোগীর পানি স্বল্পতা পূরণ করতে হবে। তো যদি রোগীর মধ্যে পানি স্বল্পতার কোনো চিহ্ন না থাকে তাহলে বাড়িতেই ডায়রিয়ার চিকিৎসা দিতে হবে। যদি রোগীর কোনো পানির স্বল্পতার চিহ্ন না থাকে তাহলে বাড়িতেই ডায়রিয়ার চিকিৎসা দিতে হবে, হ্যাঁ। তো প্রতিবার পাতলা পায়খানার পর, হ্যাঁ, প্রতিবার পাতলা পায়খানার পর ওরাল রিহাইড্রেশন সল্ট, অর্থাৎ সংক্ষেপে ORS, হ্যাঁ, বা মুখে খাওয়ার স্যালাইন দিতে হবে।
তো শিশুর বয়স 2 বছরের কম হলে, শিশুর বয়সটা যদি 2 বছরের কম হয়, প্রতিবার পাতলা পায়খানার পর 50 থেকে 100 মিলি অর্থাৎ 10 থেকে 20 চা চামচ শিশু শিশুর শিশুকে দিতে হবে বা শিশুকে খাওয়াতে হবে। অর্থাৎ শিশুর বয়স যদি 2 বছরের কম হয়, তাহলে পাতলা পায়খানার পরেই 50 থেকে 100 মিলিগ্রাম বা 10 থেকে 20 চামচ পরিমাণ কতটুক হতে পারে, বা 1 কাপ বা 1 কাপের একটু কম, তো এই পরিমাণ স্যালাইনগুলো শিশুকে অবশ্যই খাওয়াতে হবে। তো 2 থেকে 10 বছরের মধ্যে হলে, অর্থাৎ শিশুর বয়স যদি 2 থেকে 10 বছরের মধ্যে হয়, তাহলে প্রতিবার পাতলা পায়খানার পর 100 থেকে 200 মিলিগ্রাম, অথবা 20 থেকে 40 চামচ পরিমাণ কতটুক হয়, বা আধা কেজি বা যতটুক পরিমাণ হয়, অর্থাৎ 20 থেকে 40 চামচের মতো যতটুকু পানি হয়, ওইটুকু পানি দিতে হবে। 10 বছরের যদি বেশি হয়, তো সেই ক্ষেত্রে রোগী যতটুকু খেতে চায় ততটুকুই দিতে হবে। যদি ওরাল রিহাইড্রেশন সল্ট বা মুখে খাওয়ার স্যালাইন দেওয়ার পরেও রোগীর কোনো উন্নতি বা রোগীর কোনো উন্নতি না বোঝা যায়, তাহলে তাকে হাসপাতালে পাঠাতে হবে। তো যদি রোগীর মধ্যে কিছু পানি স্বল্পতা, রোগীর মধ্যে যদি কিছু পানি স্বল্পতা বা লক্ষণ থাকে, তাহলে তাকে ওরাল রিহাইড্রেশন থেরাপি দিতে হবে। তো প্রথম 4 ঘন্টায় রোগীকে তার ওজনের 75 গুণ বেশি, অর্থাৎ প্রথম 4 ঘন্টায় রোগীকে তার ওজনের 75 ভাগ বা 75 গুণ বেশি মিলিলিটার সমপরিমাণের ওরাল রিহাইড্রেশন সল্ট বা মুখে খাওয়ার স্যালাইন রোগী যদি এর থেকে বেশি খাবার স্যালাইন খেতে চায়, তবে তাকে তাই দিতে হবে। তো 4 ঘন্টা পর রোগী পানি স্বল্পতার কোনো স্তরে রয়েছে, 4 ঘন্টা পর রোগী পানি স্বল্পতার কোন স্তরে রয়েছে তা দেখতে হবে বা নির্ণয় করতে হবে। যদি রোগী উন্নতি লাভ করে প্রথম স্তরে থাকে, তাহলে সেই মোতাবেক চিকিৎসা দিতে হবে। আর যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে পুনরায় প্রথম 4 ঘন্টার মতো চিকিৎসা আবার দিতে হবে। তো যদি রোগীর মারাত্মক পানি স্বল্পতা দেখা দেয়, রোগীর যদি মারাত্মক পানি স্বল্পতা দেখা দেয় বা এর লক্ষণ প্রকাশ পায়, তাহলে যত দ্রুত সম্ভব শিরায় স্যালাইন দিতে হবে, মানে খুব তাড়াতাড়ি শিরায় স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিশুর প্রতি কেজি ওজনের জন্য 100 মিলিলিটার, শিশুর প্রতি কেজি ওজনের জন্য 100 মিলিলিটার কলেরা স্যালাইন যদি না থাকে, তবে হার্টম্যানস সলিউশন অথবা নর্মাল স্যালাইন দিতে হবে। হার্টম্যানস সলিউশন অথবা নর্মাল স্যালাইন দিতে হবে। শিরায় স্যালাইন দেওয়ার সাথে সাথে রোগী যদি মুখে খেতে পারে, তাহলে খাবার স্যালাইন মুখেও দিতে হবে। অর্থাৎ শিরায় স্যালাইন দেওয়ার পর রোগী যদি খাবার স্যালাইন মুখে খেতে পারে বা মুখে খেতে চায়, তাহলে রোগীকে খাবার স্যালাইন মুখে দিতে হবে। তো প্রতি ঘন্টায় রোগীকে পরীক্ষা করে পানি স্বল্পতার স্তর নির্ণয় করে তাকে সেই মোতাবেক চিকিৎসা দিতে হবে। তো কিছু ওষুধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে, যেমন অনেক সময় দীর্ঘমেয়াদী ডায়রিয়ার ফলে পানি স্বল্পতা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী বা অনেক সময় ধরে ডায়রিয়া হয়, তো সেই ক্ষেত্রে পানি স্বল্পতা দেখা দিতে পারে। যেহেতু দীর্ঘমেয়াদী ডায়রিয়ার কারণে সেই ক্ষেত্রে জীবাণু প্রতিরোধ রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী ডায়রিয়া যদি থাকে, সেই ক্ষেত্রে কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে বা কোন জীবাণুর কারণেই ডায়রিয়া হয়েছে, তো সেই অনুমান করে সেই নিশ্চিত হয়ে অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করতে হবে। তো তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তো জিঙ্ক সাপ্লিমেন্ট 10 থেকে 20 মিলিগ্রাম করে প্রতিদিন 2 বার 10 দিন খেতে পারবে।
জিঙ্ক সাপ্লিমেন্ট 10 থেকে 20 মিলিগ্রাম করে প্রতিদিন 2 বার, 10 দিন সেব্য, অর্থাৎ 10 দিন খেতে পারবে। তো পানি স্বল্পতা কিভাবে প্রতিরোধ করা যায়? পানি স্বল্পতা কিভাবে প্রতিরোধ করা যায়? তো পানি স্বল্পতার প্রতিরোধ কি? তো খাবার আগে শিশুকে খাওয়ানোর আগে, মল পরিষ্কার করার পরে, খাবার পরিবেশন করার আগে অবশ্যই হাত ধুতে হবে। অবশ্যই হাত ধুয়ে দিতে হবে। তো অন্যান্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা অন্যান্য পরিচ্ছন্নতা মেনে চলতে হবে, যেমন নিয়মিত নখ কাটা, নখ ছোট রাখা, প্রতিদিন গোসল করা, বাচ্চাকে দুধ দেওয়ার আগে স্তন পরিষ্কার করা ইত্যাদি। তো শিশুরও পুষ্টি থাকলে বাড়তি খাবার দিতে হবে। বাচ্চার বয়স 6 মাস হওয়া পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, অর্থাৎ বাচ্চার বয়স 6 মাস হওয়া পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। তো নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে। তো হামসহ অন্যান্য রোগের টিকা সঠিক সময় দিতে হবে। তো ল্যাট্রিন বা পায়খানা ব্যবহার করতে হবে, বা খোলামেলা জায়গায় বা যেখানে সেখানে মলত্যাগ করা যাবে না। মলত্যাগের পর হাত সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে। বাচ্চার মল দ্রুত খুব তাড়াতাড়ি সেটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, বা তো খাবার ঢেকে রাখতে হবে। তো এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে। তো এই নিয়মের মাধ্যমে ওই ডিহাইড্রেশন, পানি স্বল্পতা বা ডায়রিয়া হোক, বমি হোক, বা বিভিন্ন ধরনের এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকা সম্ভব। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।